আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পৃথিবীতে কেন দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। অর্থাৎ ধরেন আমাদের দেশে শীতকালে খুব দ্রুত সূর্য অস্ত যায় এবং গরমকালে সূর্য খুব দেরিতে অস্ত যায়। অর্থাৎ শীতকালে আমাদের দেশে দিন ছোট, রাত বড়, আর গরমকালে আমাদের দেশে দিন বড় এবং রাত ছোট হয়। কেন এরকম হয়, আজকে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। এ বিষয়ে জানার জন্য আমাদেরকে তিনটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটি হচ্ছে পৃথিবীর মেরু, পৃথিবীর বিষুবীয় অঞ্চল এবং পৃথিবীর গোলার্ধ, অর্থাৎ উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। তাহলে চলুন তিনটি বিষয় একে একে আলোচনা করি। এক্ষেত্রে আমি আমাদের সুবিধার জন্য একটি পৃথিবীর গোলক নিয়েছি, পৃথিবীর মডেল অর্থাৎ ভূগোলক। আমাদের পৃথিবীটি অনেক বিশাল বড়, অনেক বড়, যা কল্পনা করা যায় না। কিন্তু এই বিশাল বড় পৃথিবীকে তো আর আমরা হাতে নিয়ে ঘোরানো সম্ভব নয়। তাই আমরা ওই পৃথিবীর মডেল হিসেবে আমরা এই ভূগোলকটি নিয়েছি। আর আমরা সবসময় পৃথিবী হিসেবেই বিবেচনা করব। যাই হোক, প্রথম যে নম্বরটি বলেছিলাম পৃথিবীর মেরু, এই মেরু সম্পর্কে জানতে হবে। দেখুন, এই যে আমার হাতে যে একটি ভূগোলক দেখা যাচ্ছে, এই ভূগোলকের এই যে ঠিক উপরের দিকে যে একটা বিন্দু দেখা যাচ্ছে, এই বিন্দুটি হচ্ছে উত্তর মেরু। আর ঠিক এই যে একেবারে এই দিকে একটি বিন্দু দেখা যাচ্ছে, এটি হচ্ছে দক্ষিণ মেরু। আশা করি পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কি সেটা আমরা বুঝেছি। এই উত্তর মেরুকে সুমেরু বিন্দু বলা হয়, আর এই দক্ষিণ মেরুকে কুমেরু বিন্দু বলা হয়। আচ্ছা, এক নম্বর আমরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বুঝলাম। এবার আমরা বুঝবো অক্ষরেখা। অক্ষ, এই জন্য আমাদের একটা কাঠি দরকার। আমরা যদি পৃথিবীর উত্তর মেরু বিন্দু দিয়ে অর্থাৎ কুমেরু বিন্দু দিয়ে যদি আমরা এই কাঠিটিকে পৃথিবীর ঠিক মাঝ বরাবর ঢোকানোর চেষ্টা করি, ওকে, মাঝ বরাবর ঢোকানোর চেষ্টা করি, এটিকে যদি আমরা এরকম দক্ষিণ দিক বরাবর বের করি, তাহলে এই যে কাঠিটি, এই কাঠিটি হচ্ছে পৃথিবীর অক্ষ। অর্থাৎ এই কাঠিটিকে সাপেক্ষ করে এই পৃথিবীটি এইভাবে ঘুরছে। এখন এই বিশাল পৃথিবী, আমাদের যে সত্যিকার পৃথিবী রয়েছে, এই সত্যিকার পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দিয়ে এত বড় কাঠি ঢুকানো সম্ভব নয়, আর এত বড় কাঠিও পাওয়া সম্ভব নয়, আর পৃথিবীকে ছিদ্র করে ঢুকানো সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আর ঠিক মাঝখানে যে পৃথিবীর কেন্দ্র, এই পৃথিবীর কেন্দ্র বরাবর উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর একটি রেখা কল্পনা করেছেন বিজ্ঞানীরা। এই রেখাকেই বলা হয় অক্ষ। এটা হচ্ছে পৃথিবীর অক্ষ, অ্যাক্সিস। এই অক্ষের সাপেক্ষে পৃথিবী প্রতিনিয়ত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এইভাবে ঘুরছে। আশা করি আমরা কি বুঝেছি? আমরা বুঝেছি পৃথিবীর অক্ষ। এ পর্যায়ে আমরা আরো যে বিষয়টি বুঝবো, পৃথিবীর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। আমরা যদি এই পৃথিবীর এই উত্তর মেরু থেকে ক্রমাগত যেতে থাকে দক্ষিণের দিকে, আর এই দক্ষিণ মেরু থেকে যদি ক্রমাগত যেতে থাকে উত্তরের দিকে, তাহলে আমরা এই যে মাঝামাঝি যে আমার হাতের যে সাদা অংশটি দেখা যাচ্ছে, অর্থাৎ পৃথিবীর স্থিত অংশে যে একটি সাদা দাগ কল্পনা করা হয়েছে বা রেখা কল্পনা করা হয়েছে, এই রেখাটি হচ্ছে পৃথিবীর বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল। এখন কথা হচ্ছে, এই দাগটা কি পৃথিবীতে রয়েছে? আসলে ঠিক দাগ নয়। খেয়াল করুন, এই দাগটিকে আমি একটি ট্যাপ দিয়ে, হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে আমি স্থাপন করেছি। কেন স্থাপন করেছি? বুঝার সুবিধার জন্য, যে এই দাগটি হবে আমাদের বিষুব রেখা বা বিষুবীয় অঞ্চল। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই দাগটি হবে আমাদের বিষুবীয় অঞ্চল বা বিষুব রেখা। এখন এই পৃথিবীতে এত বড় দাগ দেওয়া তো সম্ভব নয়, বা এমন কিছু নেই যে পৃথিবীকে সম্পূর্ণ ঘুরিয়ে আবার একটি রেখা আমরা টানতে পারি। তো এই কারণে বিজ্ঞানীরা পৃথিবীর এই স্ফীত অংশের ভিতরে একটি রেখা কল্পনা করেছেন, একটা নির্দিষ্ট রেখা কল্পনা করেছেন, যেটা ঠিক পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে।
সেই রেখাটি হচ্ছে, কাল্পনিক রেখাটি হচ্ছে বিষুব রেখা বা নিরক্ষরেখা। ওকে, আজকে আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। এখন এই নিরক্ষরেখার উপর দিকে যে গোলের অর্ধেক, এই অংশকে বলা হয় উত্তর গোলার্ধ, আর নিরক্ষরেখার দক্ষিণ দিকে যে গোলের অংশ, এই সম্পূর্ণ অংশটিকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। আশা করি আমরা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এই দুইটি জিনিস শিখে ফেলেছি। এই পর্যায়ে আমরা মোটামুটি প্র্যাকটিক্যালি দেখব পৃথিবীতে কিভাবে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। তো এর জন্য আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। আমরা জানি যে পৃথিবী তার অক্ষকে কেন্দ্র করে এরকম পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতিনিয়ত ঘুরছে, কিন্তু এই যে অক্ষ, এই অক্ষটি ঠিক এইভাবে লম্বালম্বি অর্থাৎ 90 ডিগ্রি না হয়ে, আবারও বলছি এই জায়গাটি একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, এইভাবে লম্বালম্বি না হয়ে একটু বাঁকা হয়ে অর্থাৎ 23.5 ডিগ্রি বাঁকা হয়ে এই পৃথিবীটি এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। আর এইখানেই হচ্ছে সেই কারিশমা, কেন পৃথিবীতে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে, এই জায়গাটুকু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা দেখুন এই তার অক্ষটি সরিয়ে নিলাম, কারণ এটা আমাদের কাল্পনিক অক্ষ, অর্থাৎ পৃথিবীতে এইভাবেই ঘুরছে, তবে মনে মনে রাখতে হবে যেন পৃথিবী কোনো কিছুকে অক্ষ করে ঘুরছে। আর এই হচ্ছে আমাদের গ্লোবের সেট আপটা। আমরা যদি পৃথিবীকে এইভাবে না রেখে ঠিক এইভাবে স্থাপন করব, অর্থাৎ আমাদের পৃথিবীটা এইভাবে না হয়ে, অর্থাৎ এইভাবে সোজা না হয়ে একটু বাঁকা হয়ে কাত হয়ে, অর্থাৎ 23.5 ডিগ্রি কাত হয়ে সে ঘুরছে। সোজা না হয়ে, আমাদের পৃথিবীটি সোজা না হয়ে এইভাবে 23.5 ডিগ্রি কাত হয়ে ঘুরছে। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। এই হচ্ছে আমাদের আসল জায়গা, অর্থাৎ আমরা যেভাবে পৃথিবীর বিভিন্ন গোলার্ধে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে, এই জিনিসটা এখন আমরা বুঝে নেব। ওকে, আমাদের মোটামুটি বোঝা হয়ে গেল। এখন আমরা আমাদের এই পৃথিবীর সামনে একটি আলো জ্বালাবো। এই আলোটি হবে আমাদের সূর্য, আমাদের কাল্পনিক সূর্য, অর্থাৎ যার সামনে আমাদের পৃথিবীটি ঘুরছে। তাহলে আমি আগে প্রথমে আমাদের আলোটিকে বন্ধ করে নেই, তার সামনে আমরা একটি আলো জ্বালাই। যাই হোক বোঝার সুবিধার জন্য আমরা এখানে একটি বাল্ব জ্বালিয়ে নিয়েছি। এটা হবে আমাদের সূর্য, এটা আমাদের পৃথিবীর সাপেক্ষে সূর্য। আর আমাদের এই পৃথিবীটা এইভাবে সূর্যকে সামনে রেখে প্রতিনিয়ত ঘুরছে। এখন এই ঘোরার ব্যাপারটা হচ্ছে এইরকম, খেয়াল করেন, সে এই যে এইভাবে ঘুরবে এবং এইভাবে ঘুরতে ঘুরতে, আরেকটা কথা বলা দরকার, ঘুরতে ঘুরতে এখানে একটি ব্যাপার হবে, অর্থাৎ আমাদের পৃথিবীটা যখন এভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরবে, তখন ঘোরার সময় ঠিক সূর্যের সামনে যে অংশটা পড়বে এই অংশটা হবে দিন। আর এইভাবে ঘুরতে ঘুরতে যখন এই যে এই পয়েন্টে চলে আসবে, তখন এটা হবে সন্ধ্যা, অর্থাৎ রাত্রের দিকে আসবে। এবং আস্তে আস্তে যখন এই দিকে চলে আসবে ঠিক সূর্যের উল্টা দিকে, তখন এই অংশটি হবে রাত্র। আবার যখন এইভাবে চলতে চলতে এই দিকটায় চলে আসবে, এই দিকটায়, অর্থাৎ এই যে এই দিকটায়, হ্যাঁ, তখন এই দিকটা হবে ভোরবেলা বা সকালবেলা, মানে একেবারে ভোরবেলা, অর্থাৎ সূর্য উঠছে এই সময়টুকু। আবার যখন সে ঠিক সূর্যের সামনে চলে যাবে, তখন ঠিক আবার একদিন হবে, এবং ঠিক যদি দুপুর 12টা হয় ঠিক সূর্যের মাঝামাঝি জায়গাতে, তখন ঠিক একদিন পরে আবার দুপুর 12টা হবে। এই যে এইভাবে পৃথিবী প্রতিনিয়ত ঘুরছে এবং দিন রাত্রি হচ্ছে, এই ঘূর্ণনকে বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। অর্থাৎ একদিন ঘোরা বা 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টার মধ্যে যদি ঘুরে, তাহলে হয় পৃথিবীর একদিন। ওকে, অর্থাৎ দিন এবং রাত্রি মিলিয়ে 24 ঘন্টায় হয় পৃথিবীর একদিন। এখন পৃথিবী শুধুমাত্র এভাবে ঘুরে না, পৃথিবী যদি এই জায়গায় থাকতো, পৃথিবী যদি এভাবে এক জায়গায় দাঁড়িয়ে ঘুরতো, তাহলে কখনোই পৃথিবীতে ঋতুর চেঞ্জ হতো না, ঋতুর পরিবর্তন হতো না। ঋতুর পরিবর্তন কেন হয় এখন আমরা একটু খেয়াল করবো। সেটা কিরকম খেয়াল করো, পৃথিবী তার নিজ অক্ষে ঘুরতে 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 এইভাবে প্রতিনিয়ত ঘুরছে, আর এই যে সূর্যের চারদিকে এটি তার নিজের জায়গা প্রদক্ষিণ করছে, সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে। এক সময় এখানে আসবে, এক সময় এখানে আসবে, এক সময় এখানে আসবে, এক সময় এখানে আসবে, এক সময় এখানে আসবে,
এক সময় এখানে আসবে, এক সময় এখানে আসবে, এক সময় এখানে আসবে, আবার সেই জায়গায় আসবে। ওকে, এইভাবে এই জায়গা থেকে হ্রাস, দিন রাত্রিও হচ্ছে, আবার তার জায়গা পরিবর্তন করছে, সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে ঘুরছে। এই ঘূর্ণনের ফলে, আরেকবার বলি, এই যে এইভাবে দিন রাত্রিও হচ্ছে আর এইভাবে সে ঘুরছে, এইভাবে ঘূর্ণনের ফলে এই পৃথিবীর 1 বছর পূর্ণ হলো। অর্থাৎ এইভাবে যদি সে 365টা, এইভাবে সে যদি 365টা ঘূর্ণন সম্পন্ন করে। আমি যদি এই জিনিসটা বোঝানোর জন্য অস্ট্রেলিয়াকে চিন্তা করি, অর্থাৎ অস্ট্রেলিয়া একটি মহাদেশ প্লাস একটি দেশও, তাহলে এই দেখুন এটা ঘুরতে 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 যখন আবার পূর্বের অবস্থানে আসবে, তখন কিন্তু এটা এই অবস্থানে থাকবে না। এটা কিরকম হবে, এই যে এইভাবে ঘুরবে, প্লাস এটা একটু সরে এই জায়গায় চলে আসবে, এই জায়গা থেকে এই জায়গায় চলে আসলো, এইভাবে চলতে চলতে প্রতিনিয়ত ঘুরবে। এইভাবে যদি প্রতিদিন অর্থাৎ 365টি ঘূর্ণন সম্পন্ন করে, তাহলে সে আবার ঘুরে ঘুরে পূর্বের অবস্থানে আসবে। আর এইভাবে 365টি ঘূর্ণনকে বলা হয় 1 বছর। অর্থাৎ আমরা বলতে পারি পৃথিবী সূর্যের চারদিকে 365টি ঘূর্ণন সম্পন্ন করে। এই কথাটি কিরকম, নিজ অক্ষের উপর 365টি ঘূর্ণন সম্পন্ন করে, আর সূর্যের চারদিকে একবার ঘূর্ণন সম্পন্ন করে। এরকম সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে যে সময় লাগে, তাকে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে পৃথিবীতে 2 ধরনের গতি মোটামুটি কার্যকর, আরো বিভিন্ন ধরনের গতি রয়েছে, আপাতত আমরা এটাই বুঝে নেই যে পৃথিবীতে প্রধানত 2 ধরনের গতি কার্যকর। একটা হচ্ছে আহ্নিক গতি, যেটা পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে প্রতিনিয়ত, অর্থাৎ 24 ঘন্টা, এবং আরেকটি হচ্ছে সূর্যের চারিদিকে ঘূর্ণন, যেটা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, সেটা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি। বার্ষিক গতির ভিতরে আরেক ধরনের গতি থাকে, সেটা হচ্ছে আহ্নিক গতি। মোটামুটি আহ্নিক গতি এবং বার্ষিক গতি বুঝে নিলাম। এ পর্যায়ে আমরা যদি চিন্তা করি, পৃথিবী ঘুরতে 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 কোনো এক সময় এই জায়গায় অবস্থান করছে, এই জায়গায় আমরা পৃথিবীকে স্থিরই ধরে নিই। এখন এই অবস্থানে আমরা পৃথিবীর কি রকম তার সূর্যের সাথে তার দূরত্বটা দেখছি, এবং সূর্যের সাথে আলোর যে পড়ছে এবং তার গোলার্ধ সমূহে কি রকম অবস্থানটা দেখি, একটু খেয়াল করি। আমরা যদি এই সূর্যকে ঠিক সূর্যের সোজাসুজি চিন্তা করি, তাহলে এই অবস্থানে সূর্যটা পৃথিবীর উপর পড়ছে, অর্থাৎ এই অবস্থানে সবচেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। আর এই সব জায়গা দিয়ে একটু কম গরম অনুভূত হচ্ছে, কারণ এটা দূর অঞ্চল দিয়ে যাচ্ছে। এবার খেয়াল করুন, এবার খেয়াল করলে আমরা খুব ভালোভাবে খেয়াল করতে পারবো। দেখুন, আমি একটু সামনে যাই। আমরা যদি পৃথিবীর এই অবস্থানটি চিহ্নিত করি, তাহলে এখানে দেখা যাচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধে দিনের পরিমাণ কম, উত্তর গোলার্ধে দিনের পরিমাণ কম এবং রাতের পরিমাণ বেশি। খেয়াল করুন, এই যে আমরা বিষুব রেখা বা নিরক্ষরেখা, অর্থাৎ এই ট্যাব দিয়ে যে নিরক্ষরেখাটি টেনেছিলাম, এই নিরক্ষরেখা দেখা যায় এই কালো অঞ্চলটি হচ্ছে রাত, এবং রাতের পরিমাণ বেশি। আর এখানে মানে উত্তর গোলার্ধে দিনের পরিমাণ কম, এই যে দিনের পরিমাণ কম, এই লাইনটি হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার শুরু, অর্থাৎ দিন আর রাতের মাঝামাঝি জায়গাটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অঞ্চলটি দিন এবং এই অঞ্চলটি রাত, কিন্তু দিনের পরিমাণ কম, রাতের পরিমাণ বেশি। অনুরূপ ভাবে যদি আমরা দক্ষিণ গোলার্ধে চিন্তা করি, দক্ষিণ গোলার্ধে চিন্তা করলে দেখা যায় যে এই যে সন্ধ্যার আগে যে দিনের পরিমাণ বেশি, আর এই যে সন্ধ্যার পরে যে রাতের পরিমাণ, সেই রাতের পরিমাণ কম। তবে একমাত্র এই 22শে ডিসেম্বর তারিখে এই ঘটনাটা সবচেয়ে বেশি পার্থক্য নির্ণয় করে দেয় উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে। সুতরাং আমরা বলতে পারি 22শে ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি রাত এবং সবচেয়ে কম দিন, আর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বেশি দিন আর সবচেয়ে কম রাত। অর্থাৎ উত্তর গোলার্ধে, আমি আরেকবার বলি, উত্তর গোলার্ধে 22শে ডিসেম্বর তারিখে সবচেয়ে ছোট দিন আর সবচেয়ে বড় রাত, আর দক্ষিণ গোলার্ধে এই 22শে ডিসেম্বর তারিখে সবচেয়ে বড় দিন আর সবচেয়ে ছোট রাত। আশা করি আমরা বুঝতে পেরেছি। এ পর্যায়ে পৃথিবীটি ঘুরতে 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 এমন এক জায়গায় এসে উপস্থিত হয়, যেন এই জায়গাটি হচ্ছে আমাদের 21শে জুন তারিখ।
এই 21শে জুন তারিখে কি ঘটনা ঘটে খেয়াল করুন। আমি একটু সামনে আসছি। এই 21শে জুন তারিখে আমরা এই যে পৃথিবীর বিষুবীয় অঞ্চল বা বিষুব রেখা দ্বারা বিভক্ত উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এই দুই গোলার্ধের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? দেখা যাচ্ছে সূর্যের আলো সরাসরি উত্তর মেরুতে পড়ছে, এবং এই গোলার্ধে আমরা যদি লক্ষ্য করি, এটা হচ্ছে আমার রাত্রি আর দিনের মাঝামাঝি যে জায়গাটুক, অর্থাৎ সকালবেলার জায়গাটুক। আর আমরা যদি এই চিন্তাটুক নেই, তাহলে দেখা যাচ্ছে এই দিকটা আলোকিত, অর্থাৎ আমার 21শে জুন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন আর রাত হচ্ছে সবচেয়ে ছোট। আর যদি আমরা এই দিকটা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে দক্ষিণ গোলার্ধে রাত বড় এবং দিন ছোট, কম সময় সূর্য থাকছে। এই কারণে উত্তর গোলার্ধে 21শে জুন তারিখে সবচেয়ে বড় দিন আর সবচেয়ে ছোট রাত। একইভাবে দক্ষিণ গোলার্ধে ওই 21শে জুন তারিখে সবচেয়ে ছোট দিন আর সবচেয়ে বড় রাত। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। এই অবস্থান থেকে ঘুরিয়ে 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 যদি আমরা পৃথিবীটিকে এই অবস্থানে নিয়ে আসি, আর এই অবস্থানটি যদি হয় আমাদের 23শে সেপ্টেম্বর তারিখ, এই অবস্থানটি যদি হয় আমাদের 23শে সেপ্টেম্বর তারিখ, তাহলে কি হয় ঘটনা? এখান থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে এই দিকটিতে দেখা যাচ্ছে উত্তর গোলার্ধে রাত যেরকম, দিনও সেই রকম, অর্থাৎ রাতের পরিমাণ এবং দিনের পরিমাণ সমান। আর এই সময়টি হচ্ছে আমাদের 23শে সেপ্টেম্বর। আমরা যদি এটিকে সূর্যের বিপরীত থেকে অর্থাৎ আলোকিত দিক থেকে দেখি, তাহলে কি রকম দেখা যাবে? তাহলে চলুন দেখি। আমরা এই যে সূর্যের সামনে দিকে যাচ্ছি, আমরা যদি এই দিকটা খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে এই দিকটা অর্থাৎ 23শে সেপ্টেম্বর তারিখে সূর্য সমানভাবে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে সমানভাবে আলো দেয়। অর্থাৎ এক্ষেত্রে উত্তর গোলার্ধে যেরকম উষ্ণতা অনুভব হবে, দক্ষিণ গোলার্ধে ঠিক অনুরূপ উষ্ণতা হবে। তবে জলবায়ুর কারণে হয়তো ভিন্নতা হবে, বিভিন্ন অঞ্চলের জলবায়ুর কারণে। তবে মোটামুটি আলোর পরিমাণ সমান হবে। আর পৃথিবী তো অবশ্যই ঘুরছে, তাহলে দেখুন ঘূর্ণনের সময় কিন্তু তাদের মধ্যে কোনো তারতম্য হচ্ছে না সময়ের। তবে অবশ্যই এইভাবে তো আর এক জায়গায় স্থির থেকে ঘুরে না, এটা ঘুরতে ঘুরতে হয়তো এইভাবে সামনের দিকে অগ্রসর হবে, তখন তার মধ্যে সেই আগের 21শে ডিসেম্বরের তারিখের সম্মুখ দিকে যাবে এবং তার মধ্যে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটবে। অনুরূপ ভাবে পৃথিবী এই 23শে সেপ্টেম্বর এই জায়গা থেকে ঘুরতে 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 আহ্নিক গতি এবং বার্ষিক গতির মাধ্যমে যখন 22শে ডিসেম্বর পার হয়ে 22শে ডিসেম্বর তারিখ পার হয়ে আস্তে আস্তে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হয়ে যখন 21শে মার্চ তারিখে আসবে, যখন এটি 21শে মার্চ তারিখে পৃথিবী এই অবস্থানে আসবে, 21শে মার্চ তারিখে আমরা আমাদের ক্যামেরাকে সূর্যের সামনে এনে, অর্থাৎ আলোকিত অংশটা যাতে আমাদের পৃথিবীর অংশটা দেখা যায়, এই অবস্থানে এনে দেখবো পৃথিবীতে কি রকম অবস্থা পায়। আমরা যদি এই অবস্থানে আমাদের পৃথিবীকে প্রত্যক্ষ করি, তাহলে দেখা যায় যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয় জায়গাতেই সমানভাবে সূর্য কিরণ দিচ্ছে, এবং কোনো অংশই কম আলোকিত বা কম অন্ধকার এরকম হচ্ছে না। এক্ষেত্রে উভয় অংশেই সমানভাবে দিন হচ্ছে, আবার ঠিক তার পিছন দিকে সমানভাবে রাত হচ্ছে। অর্থাৎ 21শে মার্চ তারিখে পৃথিবীর উভয় গোলার্ধে দিন রাত্রি সমান আমরা দেখে নিলাম। আবার পৃথিবী ঘুরতে ঘুরতে ঠিক এইরকম মার্চ, এপ্রিল, মে, জুনের দিকে চলে যাবে। তাহলে আমরা মোটামুটি পৃথিবীর বিভিন্ন গোলার্ধে কেন দিন বা রাত ইত্যাদি হ্রাস বৃদ্ধি ঘটে এই বিষয়টা মোটামুটি বুঝে নিয়েছি। আরেকবার বলি, যেমন এই 21শে জুন তারিখে দেখা যাচ্ছে যে উত্তর গোলার্ধে দিনের পরিমাণ বেশি আর রাতের পরিমাণ কম, আর একই সাথে দক্ষিণ গোলার্ধে দিনের পরিমাণ কম, রাতের পরিমাণ বেশি। এভাবে বারবার ঘুরতে ঘুরতে চক্রাকারে এভাবে রাত এবং দিনের হ্রাস বৃদ্ধি ঘটে। তাহলে আমরা মোটামুটি বুঝে নিলাম। এরপরেও আমি আরেকটু বোঝার সুবিধার জন্য আমরা বোর্ডে যাব, বোর্ডে গিয়ে দেখবো এটা কিভাবে করতে হয়। আশা করি আপনাদের মোটামুটি ভালো লাগবে। তাহলে চলুন। যাই হোক, আমরা এতক্ষণ বাস্তবে দেখলাম ডেমনস্ট্রেশন করে, সিমুলেশন করে, যে কিভাবে পৃথিবীতে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে বিভিন্ন অঞ্চলে। আমরা এটাকে যদি আমরা বোর্ডে উপস্থাপন করি তাহলে, বা খাতায় উপস্থাপন করি তাহলে কিভাবে দেখব? সেটা হচ্ছে
আমরা তো মোটামুটি বুঝতে পেরেছি যে এই হচ্ছে আমাদের সূর্য, আর সূর্যর এই দিকে একটা অবস্থান পৃথিবীর, এই দিকে একটা অবস্থান পৃথিবীর, আর এই দুই দিকে দুইটা অবস্থান। মোটামুটি এই চারটা অবস্থান নিয়ে পৃথিবী বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি এইভাবে দেখি 21, 21, 22, 23, আর এটা যদি হয় আমাদের 21শে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মোটামুটি যদি এইভাবে আমরা চিন্তা করি তাহলেই আমাদের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সূর্যের চারদিকে বছরের 4টি সময়ের অবস্থান। এক্ষেত্রে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর আমরা অবশ্যই দেখেছি যে সূর্যের এই হচ্ছে আমাদের বিষুব অঞ্চল, এই হচ্ছে আমাদের বিষুব অঞ্চল, এই হচ্ছে আমাদের বিষুব অঞ্চল, এই হচ্ছে আমাদের বিষুব অঞ্চল বা বিষুব রেখা। আচ্ছা, 21শে মার্চ আর 23শে ডিসেম্বর আমরা দেখেছি সূর্যের দিকে উভয় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই হচ্ছে উত্তর মেরু আর এই হচ্ছে দক্ষিণ মেরু। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু উভয়টাই সমান পরিমাণ আলোকিত থাকে এবং সমান পরিমাণ অন্ধকার থাকে। আবার 23শে সেপ্টেম্বরেও উত্তর মেরু এবং দক্ষিণ মেরু উভয়টাই, এই দিকটা হচ্ছে আমাদের অন্ধকার দিক, উভয় দিকটাই আলো অন্ধকার থাকে সমানভাবে, এবং সূর্যের যে বিপরীত দিকটা অর্থাৎ অপর দিকে সবসময় আলোকিত থাকে। সমস্যা হচ্ছে এই দুই জায়গায় এই মনে রাখা যায় না। এখন দেখেন, মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আলো তো এইভাবে পড়বে, পড়লে এই যদি আলো পড়ে তাহলে এই দিকটা হবে অন্ধকার, এই দিকটা হবে অন্ধকার। তাহলে অন্ধকারে কি দেখা যাচ্ছে? অন্ধকারে দেখা যাচ্ছে যে উত্তর গোলার্ধে, আমরা যদি উত্তর আর দক্ষিণ এইভাবে চিহ্নিত করি তাহলে উত্তর গোলার্ধে দিন ছোট, দিন ছোট, আর কি রাত বড়। আর দক্ষিণ গোলার্ধে দিন বড়, আর দিন বড়, আর এখানে রাত ছোট, রাত ছোট। মোটামুটি 22শে ডিসেম্বর তারিখের হিসাবটা আমরা দেখে ফেললাম। এবার আসি আমরা 21শে জুন তারিখে। এই হচ্ছে আমাদের উত্তর গোলার্ধ আর এই হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধ, একটু বাঁকা করে লেখা রয়েছে। তো যদি এইভাবে থাকে তাহলে সূর্য তো ঠিক এইভাবে পড়বে, আলোকিত হবে, তখন এই দিকটা হবে অন্ধকার আর এই দিকটা হবে আলোকিত। তাহলে আলোকিত দিক দেখা যায় যে উত্তর গোলার্ধে দিন বড়, দিন বড়, আর দক্ষিণ গোলার্ধে দিন ছোট, দিন ছোট। আর এদিকে দেখা যাচ্ছে রাত, রাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধে রাত ছোট, রাত ছোট, আর দক্ষিণ গোলার্ধে রাত বড়। এই যে দক্ষিণ গোলার্ধের এই হচ্ছে দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধের রাত বড়। এটা আমাদের পরীক্ষায় আসে। আমরা যদি মোটামুটি এই এতক্ষণ যাবত যেই ডেমনস্ট্রেশন দেখলাম, তাহলে এই ছবি যদি আঁকি অল্প সময়ের ভিতরে 2 মিনিট সময় লাগবে। এইভাবে যদি আমরা মোটামুটি, আমি আরেকবার বলি, এই এই হচ্ছে দুই মেরু, আর আলো পড়বে এইভাবে, আলোটা অন্ধকার হবে এই দিকটা, দুইটার ক্ষেত্রেই। তো তখন আমরা কিন্তু সহজে দেখেই বলে ফেলতে পারবো যে এই জায়গাটুকুতে দিন ছোট রাত বড়, আর এই জায়গাটুকুতে নিচের জায়গাটুকুতে দিন ছোট রাত বড়। এটা এখন যে কোনো দিকেই হতে পারে। আমরা মোটামুটি তবে তারিখটা একটু মনে রাখতে হবে। শুধুমাত্র যদি আমরা তারিখটা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এই পুরা ব্যাপারটা বুঝে নেব। আশা করি আমাদের আর পরীক্ষায় সমস্যা হবে না, এবং আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা বই পুস্তক নাও পড়ি, তারাও এখন মোটামুটি বুঝে নিলাম যে কিভাবে বিভিন্ন সময় দিনের এবং রাতের হ্রাস বৃদ্ধি ঘটে। তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে, আর এই ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম কিছু জেনে থাকেন, তাহলে প্লিজ দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করবেন। আর আমার এই ভিডিওতে যদি আপনারা লাইক করেন তাহলে আমি আরো বেশি অনুপ্রাণিত হব ভিডিও বানাতে। আর পরবর্তীতে আমি অবশ্যই দেখাবো কিভাবে পৃথিবীর এই বিষুবীয় অঞ্চলের মধ্যে যে বিষুব রেখা রয়েছে তার উপরে যে এই যে গোলাকার কতগুলো দাগ রয়েছে, এগুলাকে বলা হয় সমাক্ষ রেখা। পৃথিবীকে পশ্চিম থেকে পূর্ব দিকে বৃত্তাকারে কতগুলো সমাক্ষ রেখা রয়েছে একেবারে কেন্দ্র পর্যন্ত, আবার নিচের দিকে এই সমাক্ষ রেখাগুলো রয়েছে, আবার এইভাবে কতগুলো দাগ রয়েছে, এগুলাকে বলা হয় দাগরিমা।
এগুলাকে বলা হয় দাগরিমা। এই দাগরিমা গুলো আবার একটা থেকে আরেকটা কত ডিগ্রি কোণে রয়েছে, হ্যাঁ। তারপরে এই বিষুবীয় অঞ্চল থেকে বা বিষুব রেখা থেকে এই যে সমাক্ষ রেখাগুলো কত ডিগ্রি কোণে উপরে রয়েছে, এদিক দিয়েও কোণ রয়েছে, উপরের দিকেও বা নিচের দিকেও কোণ রয়েছে, অর্থাৎ পূর্ব পশ্চিমেও একটা কোণ রয়েছে, আবার উত্তর দক্ষিণ বরাবর একটা কোণ রয়েছে। এগুলাকে দাগরিমাংশ বা অক্ষাংশ বলা হয়। আগামীতে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য এই দাগরিমাংশ এবং অক্ষাংশ বিষয়টিও বোঝানোর চেষ্টা করব সর্বোচ্চ ভাবে। ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওগুলোতে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনারা কি জানতে চান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খুদা হাফিজ।